গুড আফটারনুন এভরিওয়ান। আমার অডিও ভিডিও পুরোটা ক্লিয়ার আছে সবার কাছে? ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। গুড আফটারনুন। গুড আফটারনুন ম্যাম। ওকে, গুড আফটারনুন সবাইকে। আচ্ছা, আজকের ক্লাসটা শুরু করছি আমরা। আমাদের যেরকমটা বলছিলাম, আরো কয়েকটা টপিক আমাদের বাকি রয়েছে এখনো। তার মধ্যে আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিভার, লাং ডিজিজ বা ইনফেকশন। এইগুলো নিয়ে আজকের আলোচনাটা আমরা শুরু করব। আচ্ছা, প্রথমেই যদি ফিভারের কথা বলি, তাহলে ফিভার বা ইনফেকশন আসলে কি? যেরকম আমরা ডায়াবেটিস পড়েছি বা হাইপার কোলেস্টেরলের সমস্যা পড়েছি, এবং সেখানে একটা কথা দেখেছি যে, বা ধরো জন্ডিস পড়েছি, সেখানে কি দেখেছি, এরা কোনোটাই ডিজিজ নয়, এরা এক একটা সিমটম। ফিভারের ক্ষেত্রেও কিন্তু তাই, ফিভারও কিন্তু কোনো ডিজিজ নয়, এটা জাস্ট একটা সিমটম। কিরকম সিমটম? আমার বডির মধ্যে যে ইমিউনিটিটা গ্রো করছে, সেই ইমিউনিটি ওয়াইজ আমার বডিতে যদি কখনো কোনো ফরেন বডি আসে, অর্থাৎ বাইরের কোনো বস্তু যদি আসছে, যারা আমার ম্যানিকো শরীরের হচ্ছে। জন্য ক্ষতিকারক। হ্যাঁ, ম্যাম, কেটে 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 ই করে আসছে, কেটে কেটে আসছে। বাফারিং হচ্ছে। আচ্ছা, এখন কি সেম প্রবলেম হচ্ছে সবার? এটা কি সেম প্রবলেম সবার হচ্ছে? এখন ঠিক হচ্ছে ম্যাম, ম্যাম। এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো যেরকমটা বলছিলাম, যে আমার বডিতে যদি কোনো ফরেন বডি আসছে, তার ফলে কি দেখা যাচ্ছে না, সেই ফরেন বডিটা আমার শরীরের জন্য যদি ক্ষতিকারক হয়, সে যদি আমার শরীরে কোনো হার্ম তৈরি করতে পারে, তাহলে সেটাকে আমরা অ্যান্টিজেন বলছি। জার্মস, যেটা সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো কিছু হতে পারে। তাদের এগেনস্টে আমার এই যে অ্যান্টিজেন এলো আমার শরীরে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে বডি এবারে অ্যান্টিবডি তৈরি করবে, শরীর বা আমার ব্লাড অ্যান্টিবডি তৈরি করবে, এবং অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনটাকে মেরে দেবে। এটা একটা নর্মাল ইমিউনিটির প্রসেস। এই যে পুরো কাজটা ঘটছে, এই কাজটার মাধ্যমে আমার বডিতে কিছু চেঞ্জেস হচ্ছে। মানে যখনই কোনো কাজ হবে, তখন আমাদের গরম লাগে, হিট জেনারেট হয়। কোনো কাজ হওয়া মানে সেখানে হিট জেনারেট হচ্ছে। ঠিক যেরকম আমি যদি কোনো কাজ করি, আমার যেরকম গরম লাগবে, আমার শরীরের ভিতরেও যদি না নর্মাল যে কাজ হচ্ছে তার তুলনায় যদি এক্সেস কোনো কাজ হয়, তাহলে আমার শরীরে হিট জেনারেট হবে। সেটাকেই বোঝানো হয় হাই টেম্পারেচার বা ফিভার। নর্মালি আমাদের বডি টেম্পারেচার কত থাকছে? 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা যখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমার বডিতে যদি কোনো ইনফেকশন হয়েছে, সেটার এগেনস্টে শরীর যখন কাজ করছে, অ্যাক্টিভিটির কারণে বডি টেম্পারেচার বাড়ছে, সেইটাকে আমরা জ্বর বা ফিভার বলে অ্যাড্রেস করি। এই ফিভারটা বিভিন্ন কারণে আসতে পারে। আহ, যদি ধরে নিই যে বডিতে ইনফেকশন হয়েছে, তাহলে সেই ইনফেকশন এগেনস্টে ফাইট ব্যাক করার জন্য বডি টেম্পারেচার বেড়ে গেল, তাতে ফিভার হতে পারে। নেক্সট কি, বডিতে যদি কোনো ইনফ্লামেশন বা পেন হচ্ছে প্রচন্ড ভাবে, হ্যাঁ, তার কারণে জ্বর আসতে পারে। কারণ সেখানেও যখন কোথাও আমার কোনো জায়গা প্রদাহ হয়েছে, অর্থাৎ ফুলে গেছে, লাল হয়ে গেছে, বা সেখানে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার বডি সমস্ত হরমোনস, সমস্ত কেমিক্যাল মেসেঞ্জার, সবাই কিন্তু এটাকে রিডিউস করার চেষ্টা করে। তাহলে সেখানে একটা এক্সট্রা কাজ হচ্ছে, বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে। অপারেশন হলো, তো পোস্ট অপারেশন বডি টেম্পারেচার বাড়তে পারে, কারণ অপারেশন হওয়ার পরে কাটাছেঁড়া হয়েছে, টিস্যু নষ্ট হয়েছে, সেল ড্যামেজ হয়েছে, সেই জায়গায় রিপেয়ারমেন্ট চলছে বডির, তখন বডি টেম্পারেচার বাড়তে পারে। কোনো কারণে কোনো ইনজিউরি হলো, হ্যাঁ, প্রচন্ড ভাবে হয়তো কোনো কারণে কোনো ইনজিউরি হয়েছে, সিভিয়ার ইনজিউরি,
তার কারণে ফিভার আসতে পারে। তো যে কোনো কারণে কিন্তু আমার টেম্পারেচার বেড়ে যেতে পারে। তাই জ্বর হলে আমরা হয়তো একটা কথা শুনে থাকবো। আচ্ছা, আমার আওয়াজটা কি এখনো ক্লিয়ার আছে নাকি এখনো আগের মতন কেটে কেটে আসছে? ক্লিয়ার Yes, আসছে ma'am. ম্যাডাম, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার আছে, ওকে। তো যেরকমটা বলছিলাম, তো জ্বর হলে দেখবেন আমরা সব সময় তার একটা কারণ জিজ্ঞাসা করি। কারোর যদি জ্বর হয়েছে তার কিন্তু একটা কারণ থাকে। মানে জ্বরটা কেন হলো, ইদার তার ঠান্ডা লেগে হয়েছে, বা ভ্যাকসিন নিয়েছি তার জন্য জ্বর হয়েছে, বা হয়তো প্রচন্ড পেটে ব্যথা, প্রচন্ড তার হয়তো কোথাও কেটে গেছে, যন্ত্রণা হচ্ছে তার জন্য জ্বর হয়েছে, কোনো একটা কারণ থাকে। বা কোনো ইনফেকশন হয়েছে, তার পেটে ইনফেকশন হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, টাইফয়েড হয়েছে। জ্বরের একটা কারণ আমরা সবসময় দেখি, কারণ জ্বর মানে হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়া, সেটা যে কারণেও হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা কারণের জন্য অবশ্যই আলাদা আলাদা ট্রিটমেন্ট আমরা ধরতে পারি। এবং এই জ্বরের সময় যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে, বা সিমটম যদি বলি, তার মধ্যে প্রথম সিমটম যেটা দেখা যায় সেটা হচ্ছে ডিহাইড্রেশন। কেন ডিহাইড্রেশন হচ্ছে? এই যে শরীর কাজ করছে, তার মানে তার এক্সট্রা এনার্জির প্রয়োজন। এই এক্সট্রা এনার্জির জন্য বডিতে যে ওয়াটার ব্যালেন্সটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। শরীরে জলের প্রয়োজনীয়তা বাড়ে, অতিরিক্ত জলের প্রয়োজনীয়তা বাড়ে, এবং শরীরের ওয়াটার ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম এগুলো কমে যেতে থাকে। সেই জন্য আমরা প্রচন্ড ভাবে ফ্যাটিক ফিল করি। হুম, কোনো গা হাতে পায়ে জোর থাকে না, আমাদের প্রচন্ড দুর্বল লাগে, গা মাথা ঝিমঝিম করতে থাকে, মানে হাঁটা চলা করার শক্তি তো দূরের কথা, কথা বলার শক্তি অনেক সময় আমাদের থাকে না। তার কারণ কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সের একটা ইমব্যালেন্স হয়। তারপরে কি হচ্ছে, লো অ্যাবজর্পশন হয়। যা কিছু নিউট্রিয়েন্টস আমি নিচ্ছি সেই নিউট্রিয়েন্টস গুলো প্রপারলি শরীর অ্যাবজর্ব করতে পারে না। লো অ্যাবজর্পশন দেখা যায়। এছাড়াও যদি জ্বরের সময় আমরা, মানে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে, যদি তার জন্য অ্যান্টিবায়োটিক নেওয়া হয়, অ্যান্টিবায়োটিক্স নেওয়ার ফলেও কিন্তু সেটা ভিটামিনের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। ভিটামিনের অ্যাবজর্পশনকে কমিয়ে দিচ্ছে, যার ফলে এটাও আমরা হয়তো দেখে থাকি, রিলেট করতে পারবো যে যখন কেউ অ্যান্টিবায়োটিক নেয় তখন তার খাবার ইচ্ছা চলে যায়, তার শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায়। কারণ এই যে ভিটামিনের অ্যাবজর্পশনটা কমে গেল, এর মধ্যে প্রধানত বি কমপ্লেক্স ভিটামিনের ঘাটতি দেখা যায়। এবং বি কমপ্লেক্স ভিটামিন মানে এরা আমার এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করতো, এবং বি1 যেটা আমার খিদে বাড়াতে সাহায্য করতো। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা আর দেখতে পাই না, যার ফলে জ্বরের সময় আমরা প্রচন্ড ভাবে এই ফ্যাটিক ফিল করি। ওকে, এইটুকু বোঝা গেছে? এটুকু ক্লিয়ার? গুড। হ্যাঁ ম্যাম। এবার এই জ্বরকে আমরা আবার দুটো রকম ভাবে ভাগ করতে পারি। অবশ্যই এর সাথে নিউট্রিশনের কোনো সম্পর্ক নেই, জাস্ট জেনে রাখার জন্য আমরা জানতে পারি। একটা হচ্ছে শর্ট টার্ম ফিভার, একটাকে আমরা শর্ট টার্ম ফিভার বলবো, আরেকটাকে আমরা লং টার্ম ফিভার বলতে পারি। ঠিক আছে, শর্ট টার্ম ফিভার মানে যেটা কয়েক দিন পর্যন্ত থাকতে পারে, ম্যাক্সিমাম 2-3 দিন থেকে 7 দিন পর্যন্ত থাকছে, বা ম্যাক্স টু ম্যাক্স 14 দিন, মানে 2 সপ্তাহ থাকছে, সেইগুলোকে আমরা শর্ট টার্ম ফিভার হিসেবে বলে থাকি। যেরকম ঠান্ডা লেগে যখন আমাদের জ্বর আসে, বা আমাদের কোনো ভাইরাল ইনফেকশন যদি হয়, বা ধরুন ইনফ্লুয়েঞ্জা হলো কারণ, তো এইগুলোকে আমরা শর্ট টার্ম ফিভারের মধ্যে রাখবো। কারণ এই যে শর্ট টার্ম ফিভার, এটা খুব কম দিনের জন্য থাকে, কিন্তু এটা অ্যাকিউট হতে পারে, মানে খুব সিভিয়ার হয়। যখন জ্বর থাকে বা যে সিমটমস গুলো বললাম, এই যে প্রচন্ড ফ্যাটিগ, এগুলো খুব সিভিয়ার পজিশনে থাকে।
হুম, এবং জ্বর ছেড়ে যাওয়ার পরেও মানে আমাদের আর জ্বর এলো না, তারপরেও কিন্তু আমাদের রিকভারি পিরিয়ড থাকে, তারপরেও আমরা একই রকমেরই উইকনেস ফিল করি। এটাকে শর্ট টার্ম ফিভার বলছি। আর লং টার্ম ফিভার কি? লং টার্ম ফিভার হচ্ছে কিছুটা ক্রনিক বলা যেতে পারে। ক্রনিক ক্ষেত্রে আমরা লং টার্ম ফিভার দেখি, যেটা কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত মানে 1 মাস পর্যন্তও থাকতে পারে, সেগুলোকে আমরা লং টার্ম ফিভার বলি। যেরকম সেটা হতে পারে টাইফয়েড, ইন টিউবারকিউলোসিস বা টিবি। তারপরে অনেকে ক্যান্সারের ক্ষেত্রে জ্বর আসে, বিভিন্ন যে ক্রনিক ইলনেস গুলো হয়, ক্যান্সার, তারপরে আলসার, তারপরে লিভারের সমস্যা মানে সিরোসিস অফ লিভার, লিভার ড্যামেজ হয়ে গেছে, এরকম কোনো সিচুয়েশন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক দিন ধরে জ্বর থাকে। এবং এই জ্বরটা এমন নয় যে কনস্ট্যান্টলি একই রকম ভাবে রয়েছে, সেটা কখনো বাড়ে কখনো কমে এরকম ভাবে কিন্তু, বা বারবার জ্বর আসতে থাকছে, এই জিনিসগুলো দেখা যায়। আরেকটা যেটা হয় সেটাকে আমরা বলে থাকি রিকারেন্ট ফিভার। রিকারেন্ট মানে একটা নির্দিষ্ট সময় বারবার টেম্পারেচার বাড়ছে, যেটা আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই। ম্যালেরিয়া রোগীদের ক্ষেত্রে কিন্তু এটাই দেখা যায় যে দিনের একটা নির্দিষ্ট সময়, ইদার সকালে বা সন্ধ্যেবেলায় প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর চলে এলো, শিভারিংটা আমরা এই রিকারেন্ট ফিভারে দেখতে পাই। হুম, আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি আরেকবার দেখে নিতে পারবো যে কি কি কেসেসে আমাদের টেম্পারেচার বাড়ছে। হুম, যেটা নিয়ে এবার আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা, এটা লং টার্ম ফিভার নিয়ে একটা আলোচনা করব, তার আগে আমরা একটু শুধুমাত্র যদি জ্বর হয় কোনো ইনফেকশনের কারণে, মানে শর্ট টার্ম ফিভার কারোর জ্বর হয়েছে, তাহলে তার ডায়েটারি ম্যানেজমেন্টটা কিভাবে করব সেটা আগে দেখি। এই যে শর্ট টার্ম ফিভারে বলছি, এই শর্ট টার্ম ফিভারের মধ্যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে, যখন জ্বর হচ্ছে তখন আমাদের বডিতে গ্লাইকোজেন এবং ফ্যাট, এগুলো যে স্টোর হয়েছিল সেগুলো কমতে থাকে। ওই যে অনেক এনার্জির প্রয়োজন হচ্ছে, তাই জন্য আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট বাড়ে। গ্লাইকোজেন আর ফ্যাট ভাঙতে শুরু করে, অতিরিক্ত হারে ভাঙতে শুরু করে, ফলে এনার্জি রিকোয়ারমেন্ট বাড়ে এবং আমাদের গ্লাইকোজেন অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবারের প্রতি ডিপেন্ডেন্সি বাড়বে। এখানে একটা জিনিস যে জ্বরের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে ডাইজেস্টিভ ইস্যু, ডাইজেস্টিভ ডিসঅর্ডার দেখা যেতে পারে। তার মানে আমরা যা খাচ্ছি তাই যে হজম করে ফেলতে পারবো তা নয়। তাহলে এই গ্লাইকোজেন আর ফ্যাটের মধ্যে আমাকে বেশি জোর দিতে হয় এই গ্লাইকোজেনের উপরে, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবারের উপরে, যেখান থেকে বডি এনার্জি পেতে পারবে এবং সেটাকে সে ফ্যাটে কনভার্ট করতে পারবে। নেক্সট কি হয়, টিস্যু ড্যামেজ হতে থাকে, যে কারণে প্রোটিনের চাহিদাও কিন্তু বেড়ে যায়, বা রাদার টিস্যু ড্যামেজ হতে থাকার থেকেও বড় কথা যে ঠিকমতো করে কাজ করতে পারে না, প্রোটিনের যে মেটাবলিজম বেড়ে যায়, কারণ এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, নতুন নতুন সেল তৈরি হচ্ছে, এদের চাহিদা বাড়ে, যার ফলে প্রোটিনের চাহিদা বাড়বে। ঠিক আছে, প্রোটিনের চাহিদা বাড়লো। নেক্সট ম্যাক্রোনিউট্রিয়েন্টস হয়ে গেল। এবার আসবো মাইক্রোনিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে। মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে ভিটামিনস এর মধ্যে প্রথম যেটার চাহিদা বাড়বে সেটা হচ্ছে বি কমপ্লেক্স। আমি অ্যান্টিবায়োটিক নিচ্ছি বা না নিচ্ছি, আমার বি কমপ্লেক্স ভিটামিনের চাহিদা বাড়বে, কারণ এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো, এদের মেটাবলিজম বাড়ছে। এই মেটাবলিজম বাড়ার কারণে আমার বি কমপ্লেক্সের চাহিদা বাড়বে। এই মুহূর্তে যদি আমি বি কমপ্লেক্স না নিই,
তাহলে আমার বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হতে শুরু করবে। এই বি কমপ্লেক্স গুলোর মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় ভিটামিন বি1, বি3, বি5, বি6, এই ভিটামিনস গুলো কিন্তু আরো অনেক বেশি গুরুত্ব পায়, তাই জন্য টোটাল বি কমপ্লেক্স ভিটামিনের চাহিদাটা বাড়ে। নেক্সট, যদি বাকি ভিটামিনস এর কথায় আসি, তাহলে বাকি ভিটামিনস এর মধ্যে যদি অ্যান্টিবায়োটিক নিই তাহলে ভিটামিন এর চাহিদা বাড়ে। ভিটামিন এ আর ভিটামিন ডি, এটা অ্যান্টিবায়োটিকের জন্য নয়, এমনিতেও ভিটামিন এ আর ডি এর চাহিদা বাড়বে। হুম। এবার আসবো মিনারেলস। মিনারেলস এর মধ্যে যেটা দরকার হয় সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম, অর্থাৎ ইলেকট্রোলাইটস এর চাহিদা বাড়ে। ওকে, এই পুরো জিনিসটা আমার যে কোনো কারণেই আমার টেম্পারেচার বাড়ুক না কেন, এটা হবে আমার ডায়েটারি ম্যানেজমেন্ট। এবার এখানে যখন আমি এনার্জি নিচ্ছি, এনার্জি আমি কোথা থেকে নিচ্ছি? কার্বোহাইড্রেট থেকে নিচ্ছি। আমার সারাদিনে যতটা এনার্জি প্রয়োজন তার অন্তত 50% বেশি এনার্জি আমাকে জ্বরের মুহূর্তে নিতে হচ্ছে। সারাদিনে যদি 2000 কিলো ক্যালোরি প্রয়োজন হয়, এখন আমাকে 3000 কিলো ক্যালোরি প্রয়োজন হচ্ছে, এবং তার ম্যাক্সিমামটা আসতে হবে কার্বোহাইড্রেট থেকে। নেক্সট, প্রোটিন। প্রথমে এটা গ্লাইকোজেনের হয়ে গেল, তারপরে আসছি প্রোটিনের ক্ষেত্রে। প্রোটিনে আমাদের নর্মাল রিকোয়ারমেন্ট কি থাকে? 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট, অর্থাৎ মানে একজন অ্যাডাল্টের জন্য 0.8 থেকে 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েটে আমরা প্রোটিন নিয়ে থাকি। এই জ্বরের সময় সেই প্রোটিনের চাহিদাটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1.2 থেকে 1.5 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট পার ডে। এই পরিমাণ আমরা প্রোটিনটাকে রাখছি। নেক্সট, বি কমপ্লেক্স এর ক্ষেত্রে আমাকে আর আলাদা করে চাহিদার কিছু নেই, কারণ বি কমপ্লেক্স এর জন্য আমরা সাপ্লিমেন্টেশন নিতে পারি, এবং সোডিয়াম পটাশিয়ামের জন্য আমরা কি নিতে পারি? সোডিয়াম বা পটাশিয়াম দুটোর ক্ষেত্রেই আমরা ওআরএস রাখতে পারি এবং ফ্রুটস রাখতে পারি। ঠিক আছে, ফ্রুটস রাখতে পারি, ফ্রুট জুস রাখতে পারি। ফ্রুট জুসের ক্ষেত্রেও আমরা কিন্তু সোডিয়াম পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট পুরোটা পাচ্ছি, তাহলে সেইটা আমরা রাখা যেতে পারে। এছাড়াও সারাদিনের ডায়েটের মধ্যে আমাকে ওয়াটার ইনটেক করতে হচ্ছে বা লিকুইড ইনটেকের পরিমাণ বাড়াতে হবে। জ্বরের সময় কিন্তু মনে রাখতে হবে সব খাবার আমি যেমন খাচ্ছিলাম সব খাবার খাওয়া যাবে না, কারণ বডি টেম্পারেচার এমনিতেই বেশি। এই অবস্থায় আমি যদি আবারও সেই একই রকম খাবার খাই, আমার বডি সেগুলোকে ডাইজেস্ট করতে সমস্যা হবে, কারণ জ্বরের সময় আছে ডাইজেস্টিভ ডিসঅর্ডার। তাই এমন কোনো খাবার আমি খাবো না যেটা আমার ডাইজেস্ট করতে প্রবলেম হবে। সবসময় খাবারটা খেতে হবে ইজি টু ডাইজেস্ট, এবং সেটাকে নিতে হবে স্মল আর ফ্রিকুয়েন্ট মিলস। বারবার করে আমরা নিতে পারি, কিন্তু ছোট ছোট পোর্শনে খাবারটাকে ভেঙে নেব, এবং খাবারের মধ্যে ওয়াটার পার্সেন্টেজটাকে বেশি রাখবো। সেটা ফ্রুট জুস হতে পারে, ভেজিটেবল স্যুপ হতে পারে। জ্বরের সময় সবসময় হালকা খাবার খেতে হবে। ভেজিটেবল স্যুপ নিলাম, ফ্রুট জুস নিলাম, বা ওআরএস ওয়াটার নিলাম, ডালের স্যুপ নিলাম। হুম, এগুলো রাখতে পারি। এবার এর মধ্যে কার্বোহাইড্রেট কি করে যোগ করছি? ডালের স্যুপ, তার মধ্যে সমস্ত সবজি দিতে পারি আমরা, রাঙালু দিতে পারি, আলু দিতে পারি, সেটা দিয়ে আমরা সমস্ত ভেজিটেবলস এবং ডাল দিয়ে একটা স্যুপ বানালাম। খিচুড়ি নিতে পারি আমরা, সেই তার মধ্যেও কিন্তু আমরা একটা ব্যালেন্স ডায়েট পেলাম। সো যে কোনো ক্ষেত্রে যখনই জ্বর হবে আমাকে মনে রাখতে হবে আমাকে জলীয় জিনিস বেশি খেতে হবে। এমন কোনো জিনিস আমি খাবো না যাতে আমার বাউল মুভমেন্টে প্রবলেম হয়, অর্থাৎ বাউল বা কনস্টিপেশনের সমস্যা চলে আসে, এরকম কোনো খাবার আমার খাওয়া যাবে না। ঠিক আছে, এইটুকু বোঝা গেল? ম্যাডাম, এনার্জি আর প্রোটিনের মাঝখানে এই শব্দটা কি জন্য লিখলেন ম্যাডাম? অ্যান্টিবডি। অ্যান্টিবডি সেল। হুম হুম, ম্যাম ডাবের জল তো নেওয়া যাবে? অ্যান্টিবডি আছে, সেল আছে।
হ্যাঁ, ডাবের জল নেওয়া যাবে, তার মধ্যে আমরা মৌসুমী সোডিয়াম দিয়ে। পটাশিয়াম ব্যালেন্স পেয়ে যাব সেই জন্য। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেছে তাহলে? ক্লিয়ার তো? বেশ, এবারে আমরা লং টার্ম ফিভারে আসবো। লং টার্ম ফিভারের মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট বা যেটা বেশি সিভিয়ার হয়ে যায়, দ্যাট ইজ টিউবারকুলোসিস অর টিবি। টিবির ক্ষেত্রে এটা একটা বলা যেতে পারে এটা একটা এয়ারবর্ন ডিজিজ, অর্থাৎ হাওয়া বা বাতাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। কি ব্যাকটেরিয়া? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এখানে নাম লেখা আছে, আলাদা করে নোট করতে হবে না। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে যে ব্যাকটেরিয়া, সেটা প্রধানত এফেক্ট করে আমাদের লাংসে। ম্যাক্সিমামটাও কিন্তু আমাদের লাংসকে এফেক্ট করতে পারে, সেটাকে ড্যামেজ করতে পারে। লাংস ছাড়াও আমাদের কিডনি, তার সাথে সাথে ওভারি, তো এগুলোতেও কিন্তু এই ব্যাকটেরিয়াটা এফেক্ট করতে পারে। বাট ম্যাক্সিমামটা এফেক্ট করে আমাদের লাংসে। তাই জন্য টিউবারকুলোসিস যখন হচ্ছে, তখন যে প্রবলেমস, যে সিমটমস গুলো আমরা দেখি, ম্যাক্সিমামটা লাংস রিলেটেড থাকে। কিভাবে ছড়ায় এই টিউবারকুলোসিস? প্রথমেই বললাম এটা একটা এয়ারবর্ন ডিজিজ। তার মানে আমার শরীরে যদি এই ব্যাকটেরিয়াটা থাকে, হতে পারে এই ব্যাকটেরিয়া আমার কোনো ক্ষতি করছে না, কারণ আমার বডির একটা অ্যান্টিবডি বা ইমিউনিটিটা সেরকম স্ট্রং আছে, আমি হয়তো বুঝতে পারছি না। আমার সামনের যে মানুষটা রয়েছে, তার হয়তো ইমিউনিটি ততটা স্ট্রং নয়, তো খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে। কিভাবে? হাঁচি, কাশি এগুলোর মাধ্যমে হতে পারে। অর্থাৎ আমরা যখন কাশছি, হাঁচছি, কথা বলছি, যেভাবেই হোক না কেন, আমার মুখ থেকে বা নাক থেকে কিছু ছোট ছোট ওয়াটার ড্রপলেটস বেরোচ্ছে। হুম, সেই ড্রপলেটস গুলোর মধ্যেই ব্যাকটেরিয়াটা থাকে, এবং ব্যাকটেরিয়াটা বাতাসের মাধ্যমে আমার সামনে জন্য যখন সে নিঃশ্বাস নিচ্ছে, বা কোনো একটা টেবিলের সারফেস সেখানে হাত রেখেছে সেটা আবার মুখে দিচ্ছে, মানে এরকম কোনো সিচুয়েশনের কারণে কিন্তু এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে। যখন এই ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, তার সিমটমস গুলো আমরা কি কি দেখি? প্রথমেই যেহেতু বললাম লাংস কে এফেক্ট করছে, তাই পারসিস্টেন্ট কাফ, প্রচন্ড কাশি হতে পারে, এবং কাশির সাথে কখনো কখনো রক্তও আসতে পারে। হুম, কাশি থামতেই যায় না, সারাক্ষণই একটু কথা বললেই কাশি হচ্ছে, এরকম একটা অবস্থা, এবং কাশির সাথে সাথে রক্ত আসতে পারে। উইকনেস অনেক বেশি হয়, কারণ নিউট্রিশনাল অ্যাবজর্পশন একদম কমে যায়, পেশেন্ট পুরোপুরি ভাবে ম্যালনারিশড হয়ে যায়, তার ওয়েট লস হয়, র্যাপিড ওয়েট লস হয়, চেস্ট পেন হয়, এবং অল্প একটু কাজ করলেই সে হাঁপিয়ে যায়। ঠিক আছে, প্রচন্ড ভাবে হাঁপিয়ে যায়, সিঁড়ি ওঠা নামা তো দূরের কথা, অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। লস অফ অ্যাপেটাইট তৈরি হয়, খাবার খেতে ইচ্ছা করছে না, খাবার খেলেই বমি হয়ে যায় বা বমি বমি ভাব হয়, এই সমস্যাগুলো দেখতে পাই। এটা ছাড়াও আর যেগুলো দেখা যায়, ফিভার, জ্বর আসতে পারে, এবং বেশ অনেকটা জ্বর এলো আবার ছেড়ে গেল, আবার জ্বর এলো, এরকম একটা প্রবলেমস আমরা দেখতে পাই। প্রশ্নটা হয় যে টিউবারকুলোসিস কাদেরকে এফেক্ট করে? যাদের বডিতে অলরেডি আগে থেকে কোনো মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে এই টিউবারকুলোসিসের ড্যামেজটা চান্স বেশি থাকে। যেরকম কারো ডায়াবেটিসের সমস্যা, কিডনি প্রবলেম, কিডনি ডিসঅর্ডার, কিডনি ফেলিওর, বা কারো ডায়ালিসিস চলছে, ইনফেকশন হওয়ার চান্স তাদের ক্ষেত্রে বেড়ে যায়। ক্যান্সার হয়েছে কারো, অথবা হয়তো তার কোনো অটো ইমিউন ডিজিজ হয়েছে, যেরকম HIV পজিটিভ রয়েছেন কেউ, তাদের ক্ষেত্রে হতে পারে। কিছু কিছু মেডিকেশনস থাকে, যেই মেডিকেশনস গুলোর কারণে আমাদের শরীরে ইমিউনিটি কমে যায়, তার কারণেও হতে পারে। এবং অলরেডি যদি আগে থেকে অ্যানিমিয়া থাকে কারোর, বা আগে থেকেই যদি কেউ ম্যালনারিশড থাকছে, তাদের ক্ষেত্রে এই টিউবারকুলোসিসের অ্যাটাকটা আরো বেশি হতে পারে। ওকে, এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? ম্যাম, হ্যাঁ, হ্যালো ম্যাম, একটা কথা বলুন বলছি। বলুন। ওই লাংস ইনফেকশনের পেশেন্ট যদি বাড়িতে থাকে, তারপরে হুম, কিন্তু পরের জেনারেশন যারা আছে বাড়িতে, তাদেরও কি এটা হয়, তাই না ম্যাম? না না না, এটা জেনেটিক নয়, লাং ইনফেকশনটা জেনেটিক নয়, তার ওই এটা সম্পূর্ণটাই মানে এয়ারবর্ন হয়। হ্যাঁ, ওই কফ থেকে ওইটা
আসে না? না, সেটা তো ছোঁয়াচে আপনি বলতে পারেন। পরের হ্যাঁ, জেনারেশনের হবে সেটা না। আমার সাথে যেই থাকবে, আমি যদি প্রপারলি আমার কেয়ার না করছি এবং আমার সাথে যে রয়েছে সে যদি ঠিকঠাক মতন কেয়ার না করছে, মুখ ঢেকে হাত পা পরিষ্কার না করছে, তাহলে কার হতে পারে? হ্যাঁ, সেটা হ্যাঁ, যে এটাই কোনো কারোর বলছিলাম। হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা, এবারে টিউবারকিউলোসিস এর আসলে প্রিভেনশনটা কি বললেন? প্রিভেনশন বলিনি, বলবো এবার। আচ্ছা, টিউবারকিউলোসিস এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, আচ্ছা এইটা তো দেখা হয়ে গেছে, এইটা আমরা একটু ভালো করে বুঝে নেব, তারপরে টিউবারকুলোসিস এর ওটাতে আসছি, ম্যানেজমেন্ট। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, তো টিউবারকুলোসিস এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডায়েটরি ম্যানেজমেন্ট এনাফ নয়। হ্যাঁ, আমরা যেরকম অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রে, ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ডায়েটরি ম্যানেজমেন্ট ইজ এনাফ, কারণ বডি নিজে নিজেই হিল করছে, তো আমাকে বডিকে রেস্ট দিতে হবে। ঠিক আছে? এবং এই কথাটাও হয়তো আমরা শুনে থাকবো অনেকে, যে ভাইরাল ইনফেকশন যদি কারোর হয় সেটা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত থাকে, 3 দিন, 2 দিন, 7 দিন, এরকম পর্যন্ত থাকে। কারণ ওই অতগুলো দিন ধরে ওই নির্দিষ্ট ভাইরাসটাকে বা ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াটাকে, ভাইরাসটাকে স্পেশালি মারতে বডি এই সময়টা লাগে, তাকে সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করতে এই সময় লাগে। বাট টিউবারকিউলোসিস এর ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা, মেডিকেল ট্রিটমেন্টটাও ইম্পর্টেন্ট হয়। যতটা ডায়েটরি ম্যানেজমেন্ট ততটাই মেডিকেল ট্রিটমেন্ট। এই ডায়েটরি ম্যানেজমেন্টের মধ্যে একটা ট্রিটমেন্ট করা হয় যেটাকে বলা হয়, যেটাকে বলা হচ্ছে ডট। ঠিক আছে? ডট মিনস ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট, এটা বেসিক্যালি এই পদ্ধতিটাই নেওয়া হয় যেখানে পেশেন্টকে মনিটর করা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পেশেন্টকে মনিটর করা হচ্ছে, এবং এই চিকিৎসাটা অলমোস্ট 9 মান্থস অব্দি চলতে থাকে। ঠিক আছে? যেখানে প্রথম 2-3 মাসে তাকে একটা মেডিসিনের ডোজ দেওয়া হয় এবং সেটা নিয়ে সে যখন রিকভার করে তারপরে আবার বাকি 3 মাসের একটা ডোজেস দেওয়া হচ্ছে, এবং এইভাবে তাকে একটা কমপ্লিট মনিটরাইজেশনের মধ্যে রাখা হয়। এবং এটা কিন্তু যথেষ্ট সাকসেসফুল একটা ট্রিটমেন্ট। কিছু ক্ষেত্রে প্রবলেম হয় কি, যখন হয়তো আমি 2-3 মাস নেওয়ার পর আমি সুস্থ হয়ে গেলাম, তারপরে আমি আর ওটা কন্টিনিউ করলাম না, তখন কিন্তু এটা আবার ঘুরে আসতে পারে। সেই জন্য যখন ডট থেরাপি নেওয়া হচ্ছে, তাকে প্রপারলি কন্টিনিউ করে এবং সেই কোর্সটাকে কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এইটার সাথে সাথে এবার আমরা ডায়েটরি ম্যানেজমেন্টে আসবো। ডায়েটরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু পেশেন্টের র্যাপিড ওয়েট লস হচ্ছে, তাই জন্য আহ এক্ষেত্রে কিন্তু এমন নয় যে এনার্জি মেটাবলিজম বেড়ে গেছে, এনার্জি মেটাবলিজম বেড়ে গেছে বলে তার ওয়েট লস হয়েছে, তা কিন্তু নয়। বডিতে এমনি নিউট্রিশন অ্যাবজর্ব হতে পারে না, তার জন্য ওয়েট লস হতে থাকে। তাই জন্য আমার সারাদিনে যতটা এনার্জি দরকার, তার থেকে 10% এক্সট্রা এনার্জি নিতে হবে, অন্তত 10% এক্সট্রা এনার্জি প্রয়োজন। হুম, এরপরে যদি আসি প্রোটিনের ক্ষেত্রে, তো প্রোটিনের চাহিদাটাও ওই হাই প্রোটিন ডায়েটের মধ্যে আসে, যেটা প্রায় 80 থেকে 120 গ্রাম পার ডে বেসিসে নেওয়া যায়। এই প্রোটিনটা কিন্তু অ্যানিমাল প্রোটিন, প্লান্ট প্রোটিন সবকিছু মিলিয়েই নিতে পারবে সে।
এই ক্ষেত্রে আর অ্যানিমাল প্রোটিনের খুব বেশি রেস্ট্রিকশনস রাখার প্রয়োজন নেই। অ্যানিমাল প্রোটিনের মধ্যে সব থেকে ভালো হচ্ছে এগ। বয়েলড এগ তাকে এভরিডে বেসিসে সে একটা বা দুটো নিতে পারছে, এবং তার সাথে যত রকমের প্লান্ট প্রোটিন রয়েছে, সেটা ডাল, সয়াবিন, ছোলা, মটর, মুগ, বিভিন্ন ধরনের বাদাম, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তারা প্লান্ট প্রোটিনটাকেও ইনক্লুড করবে প্রত্যেকটা ডায়েটের মধ্যে। ডিবির ক্ষেত্রে কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন। হুম, যেরকম অন্যান্য জ্বরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে অন্যান্য জ্বরের ক্ষেত্রে আমাকে এনার্জিটাও বাড়াতে হচ্ছিল, বাট টিবি পেশেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট প্রোটিনের চাহিদা বাড়ানো। তাই প্রতিটা ডায়েটের মধ্যে যাতে প্রোটিন উপযুক্ত পরিমাণে থাকে সেটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এইটা একটা গেল। নেক্সট দেখা যায় যে যেহেতু আহ মানে লাংসের একটা ক্ষয় হচ্ছে, লাংসের একটা ড্যামেজ হচ্ছে, তাই সেই ড্যামেজটার জন্য প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে আমাকে রাখতে হয় ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস। কারণ এখানে বোনস ড্যামেজ হতে পারে, লাং ড্যামেজ হচ্ছে এবং ব্লাড লস হচ্ছে। আয়রন, কাশির সাথে রক্ত বেরোচ্ছে, তো ব্লাড লস হচ্ছে। তার জন্য রেগুলার ডায়েটের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এই তিনটেকে রাখতে হচ্ছে প্রপারলি। কতটা রাখতে পারি? আমার সারাদিনে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট থাকছে 600 মিলিগ্রাম, সেটা বাড়িয়ে আমি 800 মিলিগ্রাম করছি। আমার আয়রনের রিকোয়ারমেন্ট সারাদিনে 17 থেকে 21 মিলিগ্রাম, সেটাকে বাড়িয়ে 25 মিলিগ্রাম করা যেতে পারে। এবং 25 মিলিগ্রাম মানে তার থেকে অন্তত 3 গুণ বেশি আয়রন আমাকে নিতে হবে, তাহলে আমার বডি সেটাকে অ্যাবজর্ব করে 25 মিলিগ্রামে আনতে পারবে। কারণ আমরা যতটা আয়রন খাই সমস্তটা আয়রন কিন্তু বডি অ্যাবজর্ব করে নিতে পারে না। তাই জন্য অন্তত পক্ষে 3 গুণ বেশি, মানে 70 থেকে 75 মিলিগ্রাম আমি যদি আয়রন খাবার থেকে দেখছি যে আমি খাবার থেকে পাচ্ছি, তাহলে আমার শরীর সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। হুম, এই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাগুলো লাগে। নেক্সট আমার কি কি প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিটামিনস এর ক্ষেত্রে বলছি। ভিটামিন বি 12, ভিটামিন সি, এই দুটোই আগেন আমার ব্লাড কাউন্টকে ইমপ্রুভ করার জন্য সাহায্য করছে। ভিটামিন বি 12 যেটা আয়রনের সঙ্গে কাজ করছে, ভিটামিন সি এটাও আয়রনের সঙ্গে কাজ করছে, এবং এর সাথে প্রয়োজন হয় ভিটামিন বি 6, যেটা এনার্জি মেটাবলিজমে সাহায্য করছে। এই যে এনার্জিটার প্রয়োজন হচ্ছিল, এই এনার্জি মেটাবলিজমে সাহায্য করছে। ওকে, এইটা বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? ক্যালসিয়াম আয়রন থেকে একটু আরেকবার বলুন। ক্যালসিয়াম আর ফসফরাস এই দুটোর চাহিদা বাড়ছে, কারণ এখানে আমাদের হাড়ের ক্ষয়টাও হচ্ছে একই রকম ভাবে। লাংস যেরকম ড্যামেজ হচ্ছে তার সাথে সাথে হাড়ের ক্ষয় দেখা যায়, সেই জন্য ক্যালসিয়াম আর ফসফরাসের চাহিদাটা বেড়ে যায়। ঠিক আছে, এবং তার সাথে আরেকটা হয় যে আমাদের হার্ট কেও এফেক্ট করে। তো নর্মালি আমরা ক্যালসিয়ামের কাজ করেছি, যেখানে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের কাজ রয়েছে, আমার হার্ট রেট, পালস রেটকে নর্মাল রাখার জন্য কাজ করছে ক্যালসিয়াম। তো সেই জিনিসগুলোকে মেনটেন করতে গেলে আমাকে ক্যালসিয়াম আর ফসফরাসটা রেগুলার বেসিসে রাখতে হচ্ছে বেশি করে, অন্তত 200 মিলিগ্রাম এক্সট্রা আমি রাখবো। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যালো ম্যাম, হ্যালো প্লিজ। বলুন। বলছি যে এই যে ক্যালসিয়াম, আয়রন অ্যান্ড ফসফরাস, তাহলে এই তিনটে আইটেম আমরা কিভাবে কোন কোন ফুড থেকে নিতে পারি? কারণ এটা কি যে কোনো কোনো ফুড, যা যা সাপ্লিমেন্ট? সোর্স আমরা পড়েছিলাম, মানে ক্যালসিয়ামের যা যা সোর্স আমরা পড়েছিলাম সেগুলো আমরা রাখতে পারছি। আর যার থেকে আমরা ক্যালসিয়াম পাচ্ছি সেখান থেকে ফসফরাস পেয়ে যাচ্ছি। আয়রনের জন্য আমরা প্রচুর সোর্স দেখেছি, সেটা খেজুর রয়েছে, তার সাথে বিভিন্ন সবজি যেরকম কাঁচকলা আছে, থোর আছে, ডুমুর আছে, এগুলোর মধ্যে থেকেও আমরা যথেষ্ট পরিমাণে আয়রন পাচ্ছি। সব থেকে বেশি পরিমাণে আয়রন আমার বডিতে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারবে যখন আমি শাক সবজিটাকে বেশি করে নিচ্ছি, শাক জাতীয় খাবার বেশি করে নিচ্ছি। তাহলে রেগুলার বেসিসে একজন টিবি পেশেন্টকে যদি আমার তার ডায়েটারি ম্যানেজমেন্টটাকে দেখতে হয়, তাহলে আমাকে প্রথম থেকে কি কি খাবার দিতে হচ্ছে।
একদম প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমাকে ফার্স্টেই তাকে বিভিন্ন ধরনের বয়েলড ফুড, আচ্ছা এইখানে কিন্তু আরেকটা জিনিস, টিবি পেশেন্টদের জন্য আমরা খুব একটা র ফুড ডায়েট সাজেস্ট করব না। হুম, র ফুড ডায়েট সাজেস্ট করব না, তাদেরকে আমরা স্টিমড ফুড দিতে পারি এবং কিছুটা গরম খাবার দেওয়া যেতে পারে, হালকা গরম, কারণ তার যেহেতু একটা কনজেশন হচ্ছে, তো গরম খাবারটা গেলে ওটা একটা সাময়িক একটা রিলিফ দেয়, সেই জন্য আমরা তাকে এটা দিতে পারি, গরম খাবার হালকা স্টিমড যে কোনো ভেজিটেবলস, সেটাকে স্টিমড অবস্থায় দিতে পারি। শাক, সেটাকে আমরা স্যুপের মতন করে দিতে পারি, ভেজিটেবল স্যুপ, তার মধ্যে বিভিন্ন ধরনের শাক অ্যাড করে সেটাকে দেওয়া যেতে পারে। নাটস দেওয়া যেতে পারে, পেশেন্টদেরকে আমরা মিল্ক শেক দিতে পারি, মিল্ক শেক মানে অ্যানিমাল মিল্ক শেক তা নয়, আমন্ড মিল্ক শেক দেওয়া যেতে পারে, সোয়া মিল্ক শেক দেওয়া যেতে পারে, যার মধ্যে সয়াবিন, বিভিন্ন ধরনের নাটস, এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। প্রত্যেকটা খাবারের মধ্যে পেশেন্টদের জন্য রাখা যেতে পারে ব্ল্যাক পেপার, হুম, গোলমরিচ রাখা যেতে পারে, আদা রাখা যেতে পারে। এগুলো হচ্ছে সবটাই অ্যান্টি কনজেশনে হেল্প করে। হুম, এছাড়াও রাখতে পারি আমরা তুলসী লিভস বা বাসক পাতা, এগুলোকে, তাহলে এইগুলো, এই যে দুটো খাবারের মাঝের যে গ্যাপ, সেই গ্যাপেতে এই সময়ে কিন্তু ডিহাইড্রেশন হয়, তাহলে জলের চাহিদাটা আমরা এইভাবে পূরণ করতে পারি। দুটো খাবারের মাঝের যে গ্যাপ, যখন সে জল খাচ্ছে তখন তাকে জলের পরিবর্তে এই ধরনের কিছু হার্বাল প্রিপারেশনস, হার্বাল টি দেওয়া যেতে পারে। একবার হয়তো তাকে তুলসী পাতা, আদা, বাসক পাতা ভালোভাবে ফুটিয়ে হয়তো 1 গ্লাস জলটাকে হাফ গ্লাস করা হলো, সেইটা সে অল্প অল্প করে সিপ করছে, দেওয়া যেতে পারে। আরেকবার আমরা কি দিচ্ছি তাকে, গরম জলের মধ্যে হয়তো গোলমরিচ ভালোভাবে ডিপ করে এবং তার সাথে অল্প একটুখানি হলুদ, কাঁচা হলুদ, জাস্ট এইটুকু, মানে হাফ ইঞ্চির মতন কাঁচা হলুদ এবং তার সাথে গোলমরিচ ভালো করে ক্রাশ করে সেটা একদম ফুটন্ত গরম জলের মধ্যে, ফোটাতে হবে না, ফুটন্ত গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, ঠিক আছে, তারপরে সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটা তাকে দেওয়া হচ্ছে। তো এগুলো কিন্তু সারা দিনের মধ্যে চলতে পারে। আরেকবার তাকে কি দেওয়া যেতে পারে, লবঙ্গ এবং তেজপাতা, সেটাকে ভালোভাবে ফুটিয়ে সেই জলটাকে দেওয়া হলো, এটা সারাদিন ধরে চলছে। মাঝের সময়টাতে আমরা তাকে বিভিন্ন ধরনের, ওই মিল্ক শেকটাতে একটা বললাম মিল্ক শেক দিচ্ছি। আরেকটা হতে পারে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু এই সময় লস অফ অ্যাপেটাইট হয়, খাবার ইচ্ছা চলে যাচ্ছে, সেই জন্য এমন কোনো খাবার দেব না যেটা অনেকক্ষণ ধরে চিবিয়ে খেতে হয়, কারণ এনার্জি তখন এমনিতেই কম আছে, সেই জন্য এই শেক বানিয়ে দেওয়া, ব্লেন্ড করে দেওয়া। হুম, আরেকটা দেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের সিডস, যেটা আমার ক্যালসিয়ামের চাহিদাটাকে পূরণ করবে। সিডস এর মধ্যে পোস্ত এবং সাদা তিল একসঙ্গে বেটে, সেটা আমি যখন ভাত খাচ্ছি সেই ভাতের সাথে সেটাকে খাওয়া যেতে পারে, ঠিক আছে। যদি পসিবল হয়, যদি আমার সময় সুযোগ থাকে, তাহলে ভিটামিন সি এর জন্য আমরা কি নিতে পারি, ভিটামিন সি এর জন্য আমরা রাখতে পারি আমলা, আমলকি, সেটা জুস করেও নিতে পারি, কিন্তু ফ্রেশ হতে হবে, জুস করেও নিতে পারি বা কাঁচা আমলকি নিতে পারি, ঠিক আছে, ম্যাম তাহলে বোঝা গেছে। ম্যাম তাহলে ফসফরাসটার ক্ষেত্রে কি প্লিজ একটু যদি একটু বলেন। ক্যালসিয়াম যার থেকে পাবো তার থেকেই ফসফরাস পাবো। যদি আরো ফসফরাসের আমরা মানে সোর্সেস ভুলে গিয়ে থাকি, তাহলে তো আবার পুরোনো পড়ায় ফিরে না যেতে না না, হবে, ওকে 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 ম্যাম, শিওর শিওর শিওর। ঠিক আছে। আচ্ছা, এরপরে টিউবারকুলোসিসের পরে নেক্সট একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে অ্যাজমা। অ্যাজমা কিন্তু কোনো ডিজিজ হিসেবে আমরা ট্রিট করছি না, বা কোনো মেটাবলিক ডিসঅর্ডারও নয়, অনেক সময় অ্যাজমাটা ইনবর্ন একটা কমপ্লিকেশন দেখা যেতে পারে। কি হয় অ্যাজমাতে বেসিক্যালি, এই যে আমাদের পাইপটা থাকছে, অর্থাৎ ফুড উইন্ড পাইপ যেটা থাকছে, সেইখানে মিউকাস মেমব্রেন রয়েছে। এই মিউকাস মেমব্রেনের কাজ কি, জার্মসটাকে সরাসরি লাংসে আসতে দেয় না, মিউকাস মেমব্রেনটা একটা আঠালো একটা উম আঠালো জাতীয় একটা পদার্থ, যে ওই জার্মস গুলোকে নিজের কাছে ধরে রাখতে পারে তার যতটা সম্ভব। অ্যাজমাতে কি হয়, এই মিউকাস মেমব্রেনের যে লেয়ারটা সেটা মোটা হয়ে যায়। একটা নর্মাল পাইপ
একটা হচ্ছে মাঝখানে গ্যাপটা এই এতটা থাকছে। মিউকাস মেমব্রেনটা যখন মোটা হয়ে যাচ্ছে তখন মাঝখানের গ্যাপটা কতটা কমে যাচ্ছে, যার ফলে সেখান দিয়ে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড কিছুই সেভাবে পাস করতে পারছে না। এই অবস্থায় আমাদের রেসপিরেশনের একটা প্রবলেম দেখা যায়, যেটাকে আমরা অ্যাজমা বলি। এটার আরো একটা নাম আছে, এটার আরো একটা নাম রয়েছে, যেটাকে বলা হয় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে, ক্রনিক মানে যেটা লং টার্ম ধরে থাকছে কিন্তু সব সময় সিভিয়ার নয়। অবস্ট্রাকটিভ একটা বাধা সৃষ্টি হচ্ছে, পালমোনারি পালমোনারি তার মানে লাংসে একটা বাধা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ লাংসের প্যাসেজে যখন একটা বাধা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি সিওপিডি। কখন বাধা সৃষ্টি হয়, কেন এটাকে ক্রনিক বলছি না সবসময় আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তা কিন্তু নয়, বিশেষ কোনো সিচুয়েশনে, ধুলোতে বা অতিরিক্ত হাওয়া, অতিরিক্ত ঠান্ডা বা কোনো গন্ধ, এরকম যার যেটাতে অ্যালার্জি থাকছে, তখন আমার শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আমার অ্যাজমাটিক টেন্ডেন্সি আসছে, যেটাকে আমরা সিওপিডি বলছি। সিওপিডির ক্ষেত্রে কিন্তু অ্যাজ সাচ নিউট্রিশনাল ম্যানেজমেন্ট বা নিউট্রিশনাল ট্রিটমেন্ট ওভাবে কিছু হয় না, কারণ এই যে মিউকাস মেমব্রেনটা মোটা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, সেটাতে নিউট্রিশন খুব একটা কিছু করতে পারে না। যদি আমার কোনো বিশেষ বস্তুতে অ্যালার্জি থাকে তাহলে আমাকে সেটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু এই অ্যাজমা বা সিওপিডির ক্ষেত্রে নিউট্রিশনের রোলটা কোথায়? আমার ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে নিউট্রিশন হেল্প করে। আমার ইমিউনিটি যাতে বুস্ট আপ থাকে তার জন্য প্রোটিন, ভিটামিন সি, এই দুটোর একটা কম্বিনেশন রেগুলার ডায়েটের মধ্যে আমাদের রাখাটা প্রয়োজনীয়। ওকে, এইটা তো আমরা দেখলাম, ফুড গাইডস আমরা দেখে নিয়েছি, প্রোটিনস দেখেছি, এগুলো আমরা যখন পড়বেন আপনারা আরো বেটার ওয়েতে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে হার্বাল টি এর কথা বলছিলাম, এই হার্বাল টি কিন্তু অ্যাজমাটিক পেশেন্ট যারা রয়েছে তাদেরকেও দিতে পারি, কারণ এই যে মিউকাস মেমব্রেন যেটা মোটা হয়ে যাচ্ছে, যখন আমরা তার মধ্যে গরম কিছু দিচ্ছি, অবশ্যই সেটা উইন্ড পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে না, কিন্তু এই যে জায়গাটা, এইখানে যখন আমার গলায় আমাদের গরম জিনিসটা আসছে, সেটাও কিন্তু আমার এই মিউকাস মেমব্রেনটাকে রিডিউস করতে হেল্প করছে। মিউকাস মেমব্রেনের যে লেয়ারটা মোটা হয়ে গেছে সেটাকে রিডিউস করতে হেল্প করে। হুম, আচ্ছা, যেটা আমাদেরকে মাথায় রাখতে হয়, যাদের ইনফ্লামেশন থাকছে বা অ্যাজমা থাকছে বা সিওপিডি সমস্যা থাকছে, তাদের যাতে কোনোভাবেই কনস্টিপেশনের প্রবলেম না হয়। বডিতে যদি কনস্টিপেশন বা ইনডাইজেশন, গ্যাস, ব্লোটিং এর সমস্যা দেখা যায়, তাহলে এই ইনফ্লামেশনটা আরো বাড়তে থাকে। সেটা একদিন আপনার স্টুল ক্লিয়ার হলো না, পরের দিনই যে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রচন্ড অ্যাজমেটিক একটা প্রবলেম হচ্ছে বা সিওপিডি প্রবলেম অ্যাগ্রাভেট করেছে, তা নয়। কিন্তু কারোর যদি এটা লং টার্মে থাকে তাহলে তার সিওপিডির সমস্যা আরো বাড়তে পারে। সেই জন্য কনস্টিপেশন হতে দেওয়া যাবে না বা ডায়রিয়াও হতে দেওয়া যাবে না। হুম, বাওয়েল মুভমেন্টটাকে নর্মাল রাখতে হবে, অর্থাৎ পেরিস্টলটিক মুভমেন্টটা যাতে নর্মাল থাকে তার জন্য প্রপারলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাট নিতে হবে। এবার ফ্যাট মানে আমরা কখনোই ব্যাড ফ্যাট নিচ্ছি না, তাহলে আমাকে গুড ফ্যাট নিতে হবে। গুড ফ্যাট মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপরে বেশি জোর দিতে হবে। হুম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিচ্ছি, এর সাথে সাথে ফাইবার রিচ ডায়েট। অ্যাজমা বা সিওপিডির ক্ষেত্রে কিন্তু আমাদের ফাইবারের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। নর্মাল একজন মানুষের জন্য যতটা ফাইবার প্রয়োজন হয়, 30 থেকে 35 গ্রাম, আমরা সেই পরিমাণ ফাইবারটাই নিতে পারি। তাহলে সেই ফাইবার রিচ ডায়েটটা কিন্তু রোজকার রুটিনের মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? এটা আপাতত যতটুকু পড়লাম।
ওকে, নেক্সট যে জিনিসটা নেব না সেটা হচ্ছে যেহেতু বললাম কনস্টিপেশন হতে দেওয়া যাবে না, তাই কনস্টিপেশনকে কিছু জিনিস যারা আরো ট্রিগার করতে পারে, যেরকম কার্বোনেটেড ড্রিঙ্কস, হ্যাঁ, ওই কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস, বা বাজার থেকে কিনে আনা এনার্জি ড্রিঙ্ক, এছাড়াও অতিরিক্ত ফ্রাইড ফুডস, প্রিজারভেটিভ আছে এরকম ফ্রাইড ফুডস বা এরকম প্যাকেজড ফুড, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হচ্ছে, কারণ এরা ওয়াটার রিটেনশন আরো বাড়িয়ে দেয় বডিতে। ওয়াটার রিটেনশন বাড়লে তখনও কিন্তু অ্যাজমাটিক প্রবলেম বাড়তে পারে, তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হচ্ছে। এবং সেটার পরিবর্তে আমরা কি রাখতে পারি? অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার, কালার, ন্যাচারাল কালার যখন আমি অ্যাড করছি, বিশেষ করে ব্লু বা রেড, হ্যাঁ, অরেঞ্জ, এই ধরনের কালার গুলো অ্যাজমেটিক পেশেন্টদের জন্য বা সিওপিডি পেশেন্টদের জন্য খুব হেল্পফুল হয়। বিভিন্ন ধরনের বেরিজ যেগুলো থাকছে সেগুলো হেল্পফুল, যদি এবার সেটা যেহেতু অনেকটা কস্টলি হচ্ছে, আমরা রেগুলার রুটিনে নিতে পারছি না, তাহলে আমরা নর্মালি আমাদের সাধ্যের মধ্যে কি নিতে পারি? আপেল রাখতে পারি, বেদানা রাখতে পারি, এগুলো রোজকার রুটিনের মধ্যে আমরা ইনক্লুড করব। ঠিক আছে, এটা ছাড়াও আমরা আর কি ইনক্লুড করতে পারি, যদি সেটাও না সম্ভব হয় তাহলে ইনক্লুড করতে পারি গাজর এবং বিটরুট এবং গাজর, সেটাকে আমরা রোজকার রুটিনে রাখবো। হুম, ঠিক আছে, ক্লিয়ার এটা? কোনো প্রশ্ন? ওকে, বিটটা কাঁচা নেওয়া যাবে? বিটটা কাঁচা? কাঁচা কাঁচা, হ্যাঁ, কাঁচা নিতে হবে, তাহলে আমরা ফাইবারটাও পাবো। যখন আপনি বিটকে বয়েল করে নিচ্ছেন, অ্যান্টিঅক্সিডেন্টসটা আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি মিনারেলস গুলো সবটা পাবেন না, ভিটামিনস পাবেন না, কারণ আপনি জলটা ফেলে দিচ্ছেন। যদি স্টিম করে নেন তাহলে নিতে পারেন, ইদার আমি স্টিম করে নিতে পারি অথবা কাঁচা নেব। এবং ম্যাম একটা এক্ষেত্রে কোশ্চেন অ্যাজমাটিক ছিল। পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রোবায়োটিক রাখতে পারি, কারণ ইনফ্লামেশনটা কমাতে হবে। ইনফ্লামেশন কমানোর জন্যেও প্রোবায়োটিকের একটা রোল রয়েছে, তাহলে প্রোবায়োটিকও রাখা যেতে পারে। হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন ছিল, বলুন। বলছি ওই অতিরিক্ত জ্বর বেড়ে গেলে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়, তো ওই ক্ষেত্রে কি করা যায়? কিচ্ছু করতে হবে না, তাকে আমাদের মানে টেম্পারেচার বেড়ে গেছে মানে টেম্পারেচারকে কুল ডাউন করার জন্য, এবার ধরুন অজ্ঞান হয়ে পড়ে গেছে, সেখানে আপনাকে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। তার আগে অতিরিক্ত জ্বর যখন বাড়ছে তখনই তার আগে আমি তাকে কোল্ড কম্প্রেস করতে পারি, বা আহ গরম জলের মধ্যে পা ডুবিয়ে রাখা যেতে পারে। হ্যাঁ, গরম জলের মধ্যে পা ডুবিয়ে রাখলে ব্লাড ফ্লো ইমপ্রুভ করবে সারা শরীরে, ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করলেও হতে পারে, আর না হলে প্লেন ঠান্ডা জলে, যেটা জলপট্টি দেওয়া বোঝানো হয়, তো ঠান্ডা জলে কম্প্রেস করতে পারি, একদম ঠান্ডা চিল্ড ওয়াটার, সেটাকে দেওয়া যেতে পারে। আরো একটু যদি জ্বর বেড়ে যায়, মানে আমাদের যখন হাইপোথ্যালামাস থেকেই তো এই পুরো টেম্পারেচারটা রেগুলেট হয়, সেই জন্য মাথায় জল ঢালতে বলা হয়, মাথার এইখানে আমরা যদি ঠান্ডা জল ঢালি সেটাও বেটার হয়। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কোনো ডাউট নেই তো? কারণ বেসিক্যালি কি হয়, জ্বরের সময় আমাদের মনে রাখতে হয় যে আমাদের বিএমআরটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এনার্জি মেটাবলিজম বাড়ছে। বিএমআর প্রায় 13% মতন বেড়ে যায়, অনেকটা বেড়ে যায় বিএমআর, সেই জন্য এনার্জির চাহিদাটাও বেড়ে যায়। ফলে তার মানে কি, শরীরে প্রচুর কাজ হচ্ছে, 13% বিএমআর বেড়ে গেছে মানে প্রচুর কাজ হচ্ছে, তো শরীর তো হিটেড হবেই। হ্যাঁ, সেটাকে কুল ডাউন করা, জ্বরের সময় আমাদেরকে এরকম খাবার রাখতে হবে যেটা আমাদের শরীরকে কোনোভাবে গরম করবে না, ঠান্ডা রাখবে উল্টে, সেই ধরনের খাবার। সেই জন্য ননভেজ খাবারকে আমরা যতটা কম রাখতে পারবো ভালো হয়, কারণ ননভেজ খাবার আমাদের শরীরকে গরম করে দিতে পারে। ঠিক আছে, আশা করি ম্যাম, আজকের টপিকটা ক্লিয়ার ম্যাম, হয়েছে আমাদের। ম্যাম হ্যাঁ প্লিজ, বলুন, আমি বলুন। কি বলছি, আজ পর্যন্ত যা যা আমরা শিখলাম আপনার কাছ থেকে, সত্যি হুম, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি এই মুহূর্তে আপনাকে। কিন্তু যেটা আমি চাইছি যে মানে হুম, আরেকটা ডিজিজের কথা আমি আপনাকে রিকোয়েস্ট করব, মানে ইট ইজ মাই পার্সোনাল রিকোয়েস্ট বলতে পারেন,
যে হুম আর একটা অটোইমিউন ডিজিজ, সেটা হচ্ছে যে এই যে আর্থারাইটিসের এখন প্রবণতা ঘরে ঘরে, হুম সেটা হুম হুম সেটা অস্ট্রি হতে পারে, সেটা হচ্ছে আপনার রিমোটাইড আর্থারাইটিস হতে পারে। হুম তো হুম এই রিমোটাইড আর্থারাইটিস আজকে সব ঘরে ঘরে অলমোস্ট হাত বা হাতের আঙুল বা পায়ের আঙুল এগুলো হুম সব বেঁকে যাচ্ছে। আমি চাইছি যে আমি জানি না এটা কোর্সের মধ্যে কোনো একটা মানে আর্থারাইটিসের চ্যাপ্টার আমরা অ্যাকচুয়ালি পরের দিনই আলোচনা করব। আচ্ছা এই সঙ্গে প্লিজ একটু ট্রাই টু মানে আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস, সেটা হচ্ছে যে হুম রিমোটাইড আর্থারাইটিস নিয়ে যদি কিছু হুম ফোকাসিং আপনার থাকে, হুম প্লিজ হুম ট্রাই টু কনভে দিস মেসেজ হ্যাঁ টু আস। হুম হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা আছে, আর্থারাইটিস নিয়ে পরের দিকে আমাদের টপিকটা আমরা আজকে আলোচনা করব। আর্থারাইটিস নিয়ে করবো এবং আর্থারাইটিসে কিন্তু মানে সব রকমের আর্থারাইটিসটাকেই আমরা জানবো। ওকে কমন ম্যাম, যে ওকে ম্যাম, আর্থারাইটিসটা হ্যাঁ আমরা দেখে ইট থাকি। উইল বি ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর আস। হ্যাঁ, হুম হুম থ্যাংক হুম ইউ ম্যাম। ওকে হ্যাঁ ওকে। ম্যাম, এখানে হুম একটা প্রশ্ন ছিল আমার, ওই যে আমি বলুন। সমীর স্যারের বইটা পড়ে যেটা জানতে পারলাম যে জ্বরের হুম প্রথম দিন বা দ্বিতীয় দিন অনলি লিকুইড খাবার, যেমন হুম হুম ডাবের পানি, সাইট্রাস হুম ফ্রুটের জুস, এইগুলো খাবে, পাটা একটু গরম পানিতে ইয়ে করবে, এইভাবে। হুম কিন্তু হুম আপনার আজকের ক্লাসে জানলাম যে এখান থেকে কিছু কার্বোহাইড্রেটও দেওয়া যাবে, হুম কিছু আদার্স খাবার দেওয়া যাবে। হুম হ্যাঁ, আমরা কিন্তু এখানে খাবারের কথা বলিনি, আমরা নিউট্রিয়েন্টস এর কথা বলেছি এবং সেখানে আমরা বারবার করে মানে যেটা জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াটার ব্যালেন্স মেনটেন করা। এবার কার্বোহাইড্রেট আপনি লিকুইড খাবারের মধ্যেও অ্যাড করতে পারেন। যে লিকুইড খাবারটা আপনি খাচ্ছেন সেটা যদি ফ্রুট জুস হয়, আপনি কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন। যদি সেটা ভেজিটেবল স্যুপ আপনি নিচ্ছেন, তার মধ্যে আপনি আলু যোগ করছেন, কোনো স্টার্চি ফুড যখন আপনি যোগ করছেন, আলু, কচু বা এই ধরনের কোনো স্টার্চি ফুড আপনি যোগ করছেন, আপনি কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন। আপনি যদি খিচুড়ি খাচ্ছেন, তার মধ্যে আপনি কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, লিকুইড মানে প্লেন জল নয়, লিকুইড মানে বা মানে ক্লিয়ার ফ্লুইড ডায়েট নয়, ফ্লুইড ডায়েট আমরা নিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার ফ্লুইড নেসেসারি নয়, ফ্লুইড ডায়েট নিতে পারি বা ম্যাক্সিমাম সফট ডায়েট নেওয়া যেতে পারে। ঠিক আছে, তবে তার মানে এই নয় যে ভাত, ঘি, আলু সেদ্ধ যেটা আমরা পছন্দ করি জ্বরের সময় হয়তো সেটা খেলাম, সেটা নয়। বুঝলেন? ম্যাডাম আর একটা প্রশ্ন, যে আমার বাবু ওই যে জ্বর আসলে বিরিয়ানির হুম প্রতি তার ঝোঁকটা বাড়ে, এটার কি কারণ থাকতে পারে? কিসের প্রতি? পোলাও, বিরিয়ানি এইগুলোর প্রতি তার একটু স্কারসিটি বাড়ে। বুঝতে পারছি না কিসের প্রতি মানে বলছেন, বুঝতে পারছি না। বিরিয়ানি বিরিয়ানি পোলাও বিরিয়ানি। ও পোলাও বিরিয়ানি। বিরিয়ানি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এইটা কিছুই না, এটা মানে জাস্ট এটা একটা আমাদের মনের ইচ্ছা। এমনিতেও আমাদের সুগার ক্রেভিংস বাড়ে, ঠিক আছে, কার্বোহাইড্রেটের প্রতি ক্রেভিংস বাড়ে। এবার যেহেতু সে এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসে, তাই জন্য তার এইটার উপর ক্রেভিংস বাড়ে। তখন তার মনে হয় যে এই সময় যদি একটু ভালো মন্দ খেতে পারতাম তাহলে ভালো হতো, কারণ নর্মাল খাবারটা আমার খেতে ভালো লাগছে না। তাই যদি যে খাবারটা আমি পছন্দ করি সেটা যদি আমি পাই, তাহলে হয়তো সেটা আমি একটু ভালো খাবো, খেতেও ভালো লাগবে। এমনি খাবার তো খেতে ভালো লাগছে না, মুখে কোনো টেস্ট পাচ্ছি না, তো এই খাবারগুলো আমি মুখে একটা টেস্ট পাবো, মজা করে খেতে পারবো, এটাই। ম্যাম আচ্ছা ম্যাডাম, কার্বোহাইড্রেট আমি আমি একটা কথা বলতেছিলাম। হুম খেজুর আর বলুন। হানিটা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, দেওয়া যেতে পারে, তবে সেটা কখনোই গরম অবস্থায় দেবো না, মানে মধুকে আমরা কখনো গরম জলের মধ্যে দেবো না, এমনিতে মধু আমন্ড দিতে পারি। আমন্ড মিল্ক বাদাম জুসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যেতে পারে সেটা। থ্যাংক ইউ। জি হুম ম্যাডাম, ওই যে স্যারের বই পড়াতে আমরা জানছি যে স্যার বলছে যে জ্বর যখন আসবে প্রথম দিন সে কিছুই খাবে না, এবং হুম দ্বিতীয় দিন হলো গা ওই যে আপনার এই লিকুইড গুলা খাবে, শরবত খাবে। হুম তারপরে হলো যে আপনার তারপরের দিন আপনার একটু হালকা ওই হুম জুস বা হুম আপনার নরম যে খাবারগুলো খাবে। হুম 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 তো সেই ক্ষেত্রে আমরা কি প্রথম দিন তারে মানে কোনো খাবারই দেব না? যদি ধরুন আপনার খিদে পেয়েছে, তাহলে তো আপনাকে খাবার দিতেই হবে। যদি আপনার খিদে পায়নি, হ্যাঁ, কখন খিদে পাবে না? যখন আমার ইনডাইজেশনের জন্য জ্বর আসবে তখন আমার খিদে পাবে না। কিন্তু আমার যদি নর্মালি ঠান্ডা লেগে জ্বর আসছে তখন ইউজুয়ালি এটা দেখা যায় না যে আমার একদমই খিদে পাচ্ছে না। যখন আমার ইনডাইজেশনের জন্য জ্বর আসছে তখন আমার খিদে পাচ্ছে না, তখন আমি জোর করে তাকে খাবার দেবো না। কিন্তু যদি আমার খিদে পাচ্ছে তাহলে আমি তাকে লিকুইড ফুড দেবো, যে কোনো লিকুইড ফুড, এই যে যেগুলো বললাম স্যুপ টাইপের বা ডালের জল, ডালের স্যুপ, এই জিনিসগুলোকে আমি তখন তাকে দিতে পারি, কিন্তু তার মধ্যে কোনো ফ্যাট যেন না থাকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হুম ম্যাম ডাবের জলটা বেস্ট হবে না?
হ্যাঁ, ডাবের জল তো ওআরএস এর জন্য দিতে পারেন, আর অন্য কোনো কিছুর জন্য নয়, ওআরএস ওয়াটারের জন্য একটা ন্যাচারাল ওআরএস সলিউশন আপনি দিচ্ছেন তাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। চলুন তাহলে, আমার মনে হয় আজকের মতন আমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের আমাদের ক্লাসটাকে এখানেই এন্ড করি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।